স্ট্রাকচারালিজমের আন্ডারে আমরা লিটারেলি ওই যে দ্য ডেট অফ দ্য অথর আছে না, যেখানে আমরা স্ট্রাকচারের বাইরে গিয়ে মিনিং খোঁজার ট্রাই করি, সেটা করবে। সো তোমাদের আজকে আমি মিড টার্ম নিয়ে ডিসকাস করবো, অ্যান্ড ইট ইজ দ্য লাস্ট ক্লাস, রাইট? সো আমরা লাস্ট ক্লাসে যে হচ্ছে কি বলে ওটা প্রেজেন্টেশন হয়েছে, সেই প্রেজেন্টেশন নিয়ে একটু ডিসকাস করবো এন্ড অল। ওকে, কেউ একটু আমাকে বলবা যে প্রেজেন্টেশনটা এক্স্যাক্টলি আমি কোন টাইমে নিছিলাম 10 তারিখে? হ্যাঁ, বাট আমাদের ক্লাস টাইম ছিল হচ্ছে 12টা থেকে, এই তো? ওকে, ঠিক আছে, ফাইন। বাবা, তোমাদের প্রেজেন্টেশনের সময় আমি হচ্ছে তোমাদের প্রতিটা স্টোরিতে বেশ কিছু রিমার্ক দিয়েছিলাম, ঠিক আছে? সেই রিমার্ক অনুযায়ী তোমরা একটা ফাইনাল সাবমিট করবা, এন্ড দ্য ডেট ইজ ফ্রাইডে। শুক্রবারে তোমরা একটা ফাইনাল সাবমিশন দিবা, ঠিক আছে? না না না, প্রেজেন্টেশন তো তোমরা দিয়েই ফেলছো, ওখান থেকে তো রিভিউ পাইছো। বাট যেখানে আমি মার্কিং করব, তোমাদের তো অনেকের স্টোরি হয় নাই, তাই না? অ্যাজ এ টিচার মাই পারপাস ইজ নট টু সি হোয়ার ইজ দ্য ল্যাকিংস। অ্যাজ এ টিচার মাই পারপাস ইজ টু শো ইউ হাউ ক্যান ইউ ওভারকাম দ্য ল্যাকিংস। সো I literally taught you how to write, how to defamiliarize, how defamiliarize occurs. Now একটু খেয়াল করো তো, তোমরা নিজেরা স্টোরি সিলেক্ট করছো, দিস ইজ এ স্টোরি, ইউ হ্যাভ ট্রাইড। নাও আমি তোমাদেরকে হাত দিয়ে দিলাম, এই জায়গায় ভুল হচ্ছে, নাও ইউ নো বেটার, রাইট? যেটা তোমরা ইউজুয়ালি জানতা তার থেকে নিজের নিজে ভুল করলে একটু বেটার শেখা যায়। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক তোমরা এখন থেকে অনেক কিছুই মানে ডিফ্যামিলিয়ারাইজ ব্যাপারটা তোমার কাছে আর আহামরি কোনো আহ এমন কোনো কিছু মনে হবে না যেটা তুমি স্ট্রাগল করতেছো, বা কোনোভাবেই ডিফ্যামিলিয়ারাইজেশন ব্যাপারটা তোমাকে কোনোভাবে কাউন্টার দিতে পারবে না, ঠিক আছে? সো আই এম হ্যাপি দ্যাট অ্যাটলিস্ট তোমাদেরকে আমি এইটুকু শিখাইতে পারছি ডিফ্যামিলিয়ারাইজেশন কিভাবে ঘটে। ওকে, নাও দেখো, সো আমাদের মিড টার্মের জন্য 3টা টেক্সট, একটা হচ্ছে দ্য ডেট অফ দ্য অথর, দেন হচ্ছে হোয়াট ইজ ওমেন অর ফেমিনিন, একটা আছে না সিমন দে বেভুয়া, যেটা ফেমিনিস্ট ক্রিটিসিজমের আন্ডারে পড়ে, এন্ড আরেকটা হচ্ছে ডিফেমিলারাইজেশন। নাও আমাকে একটু বলো, 3টা টেক্সটের মধ্যে আমি যদি ভুল না করি ডিফেমিলারাইজেশন থেকে আমি কিছু টপিক তোমাদেরকে বলছিলামই, রাইট? স্পেশালি একটা কোশ্চেন তোমাদেরকে আমি প্রিপারেশন নিতে বলছিলাম, হাউ ডাজ ভিক্টর স্লাভস্কি ডিফেমিলারাইজ হচ্ছে সরি art is the হাউ ডাজ technique. এটা দ্য বুঝলাম। আর্ট অফ দ্য ডিফেমিলারাইজেশন, এক্স্যাক্টলি। সো আর কি কি কোশ্চেন বলছিলাম, তোমরা কি কেউ একটু লিখতে পারবা যে ইন কল মেসেজে? তার মুখে বললে হবে? একটু লিখে দাও ইন কল মেসেজ। স্যার, হ্যাঁ মা, লিখছো? না স্যার আমি লিখি না, আমার একটা প্রশ্ন ছিল স্যার। ইয়া বলো। স্যার ওই যে ফেমিনিজমের টপিকটা যদি একবার হালকা একটু বলতেন। বুঝতে পারি নাই তোমার কথা স্পষ্ট ভাবে, আরেকবার বলো তো। ফেমিনিজমের যে টপিকটা, এটা যদি একবার আরেকবার একটু ডিসকাস করতেন। আহ
লেটস সি। আর কারো কিছু বলার আছে? ওকে, আমি আগে মানে এক এক করে তোমাদের মিড টার্মের প্রিপারেশনের জন্য করি, দেন হচ্ছে তানজিন যেটা বললো হোয়াট ইজ ডোমেন, এইটা নিয়ে তোমাদের কিছু কথা বলবো। একটু ওয়েট করো সো দ্যাট আমি কিছু ফাইল অ্যাক্সেস করতে পারি। ওকে, সো এই তোমরা শুনতে পাচ্ছ? ওকে বাবা, দেখো, সো ভিক্টর স্লোভস্কির মধ্যে আমরা একটা হচ্ছে এক্স্যাক্টলি তোমরা প্রথম 3টা প্যারায় একটা আর্গুমেন্ট পাবা। আর্গুমেন্ট এরকম, উনি বলে ফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কন্টেন্ট ইন আর্ট। অর্থাৎ তুমি কি, ওকে, সো সো ফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কন্টেন্ট ইন আর্ট। হ্যাঁ, এটা মানে কি, তোমার কন্টেন্টের মধ্যে কি আছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি কিভাবে প্রেজেন্ট করতেছো। ভিক্টর স্লোভস্কি কন্টেন্টের ডেপথের থেকেও কন্টেন্টের ফর্ম মানে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে এইটাকে অনেকটা এমফাসাইজ করতেছে, রাইট? সো তোমার কোশ্চেন যেটার জন্য তোমরা প্রিপারেশন নিবা, হাউ ডাজ স্লোভস্কি, or do you agree, do you think that Slavoski's argument of form is more important than the content? How far do you agree that? Get it? ওকে, সো তোমার নোশন থাকবে স্লোভস্কির মতে ফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কন্টেন্ট। স্লোভস্কি কন্টেন্টের ডেপথে বিশ্বাস করে না, রাদার স্লোভস্কি কিভাবে কন্টেন্টটাকে প্রেজেন্ট করা হচ্ছে সেটাকে অনেক বেশি এমফাসাইজ করে। এটা কাদের কাজ? স্ট্রাকচারালিস্ট। যারা স্ট্রাকচারালিস্ট মানে গঠনগত দিক থেকে লিটারেচারের গুরুত্ব বিবেচনা করে, তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তুমি এটা এগ্রি করো কি না এই সম্পর্কে তোমার একটা পারসেপশন দিতে পারবা। নেক্সট থিং, তোমরা ভিক্টর স্লোভস্কি তাকে ইভালুয়েট করবা অন দ্য বেসিস অফ সে কেমন লেভেলের স্ট্রাকচারালিস্ট। অর্থাৎ describe or discuss Viktor Slavosky as a structuralist of Russian literature. পারবো না? ওকে, সো আচ্ছা, তোমরা কি এইটার করতে পারবা? ভিক্টর স্লোভস্কি, ভিক্টর স্লোভস্কির যে ডিফেমিলারাইজেশন থিওরি, তুমি কি, আমরা তো পোস্ট মডার্ন যুগে আছি তাই না? সো পোস্ট মডার্ন যুগে ভিক্টর স্লোভস্কির ডিফেমিলারাইজেশন যে টেকনিকটা আছে এইটা
প্রযোজ্য কিনা এটা কি তুমি মনে করো বা মনে করো না? হ্যাঁ, তো তোমরা দুইটা কোশ্চেন এমন নিচ্ছ যেখানে ওপিনিয়ন বেসড, যেখানে একটা কোশ্চেন হচ্ছে লিটারেলি বলবে তুমি ভিক্টর স্লোভস্কিস আর্গুমেন্ট যে ফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট দেন দা কন্টেন্ট এটার পক্ষে কিনা, আরেকটা হচ্ছে ভিক্টর স্লোভস্কিস আর্ট অ্যাজ এ টেকনিক এটা পোস্টমর্টাম যুগে যে ধরনের জিনিস নিয়ে লেখা হয় সেইটা প্রযোজ্য কিনা পোস্ট মডার্ন যুগে স্লোভস্কি ডিফ্যামিলারাইজেশন টেকনিক অ্যাপ্লিকেবল কিনা। ইজ ইট ওকে? ওকে স্যার। ওকে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে হোয়াট ইজ ওমেন। নাও আমাকে তানজিনা হাত আমাকে একটু বলো যে হোয়াট ইজ ওমেনে তোমার কোনো পার্টিকুলার কোয়েরি আছে কিনা বা তুমি আমার কাছে কি জানতে চাচ্ছ? স্যার আমি ওমেন রিলেটেড একটা করছিলাম, ওটা হচ্ছে যে দ্য সেকেন্ড সেক্স, আর হোয়াট ইজ ওমেনের এটা কোনটা ওটা বলতে পারতেছি না, আমি ক্লাসটা মেবি করি নাই। ওকে, ইয়া সো আমরা দ্য সেকেন্ড সেক্স যেটা সিমন দে beauvoir লিখছে, সেকেন্ড সেক্সের একটা পার্ট করতেছি এই টেক্সে, যেই পার্টটা লিটারেলি তোমাকে ফোকাল পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ ওমেন। সো হোয়াট ইজ ওমেন ইজ নট দ্য টাইটেল অফ দ্য টেক্স, হোয়াট ইজ ওমেন ইজ দ্য থিম অফ দ্য টেক্স, দ্য টাইটেল অফ দ্য টেক্স ইজ দ্য সেকেন্ড সেক্স। তোমার কি দ্য সেকেন্ড সেক্স সম্পর্কে, শুধু তোমার না, দ্য সেকেন্ড সেক্স নিয়ে তোমাদের কারো কি কোনো কোয়েরি আছে কিনা? No, sir. স্যার Yeah. আপনি আমাদেরকে ওই সময় বলছিলেন যে ফেমিনিন ক্যারেক্টারিস্টিক্স গুলা কি, তো আমরা তো কেউ বলছিলাম যে হচ্ছে সফট কামিং কেউ থাকবে, তারা হচ্ছে ফেমিনিন। তো এর আর্গুমেন্টে এটাও আসে যে হচ্ছে যখন একটা ফিমেলের হার্ট ব্রেক হয় বা সে যখন মানে একটা হার্ট ব্রেকের মধ্য দিয়ে যায়, তখন হচ্ছে যে তার মধ্যে একটা মেল ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে। তো তার বেসডে যদি ফেমিনিজম কি বা ফেমিনিন ফিমেল কি এটাকে যদি ডিফাইন করতে যাই, তো আমি যদি লিখি যে মেনলি a female is someone who is soft, calm, etc. But when the person faces some heartbreak, then that person also কি বলতে adopts some male characteristics. So a female is someone who has both a strong and soft characteristics is called female. মানে ডেফিনিশন এরকম কিছু দেওয়া যায়? Okay. So we are reading 20th century critical theory. এটা আমাদের কোর্স নেম। So there is no way I will ask you to write what is woman. There is no way Simone de Beauvoir himself never explicitly has given the definition of woman. তোমরা যারা ক্লাসটা করেছো একটু মনে করো তো, সিমন ডি বুভুয়া কি ডাইরেক্ট বলছে যে এইটাই ওমেন বলছে? না না, সিমন ডি বুভুয়া কি চায়ও মানুষ বলুক এইটাই ওমেন? না। সিমন ডি বুভুয়া বলছে যে দ্য কনসেপ্ট অফ ওমেন, এই ব্যাপারটা আমরা আমাদের সমাজে অলিখিতভাবে অ্যাকসেপ্ট করে নেই যে মেল আর সুপেরিয়র, অলিখিতভাবে অ্যাকসেপ্ট করে নেই। নাও সিমন ডি বুভুয়া যেটা বলতেছে যে এটা তো আসলে অলিখিতভাবে হয় নাই, প্লেটো দেন কনস্ট্রাকটিভ রিলিজিয়ন সব জায়গাতেই মেয়েদেরকে সেকেন্ড সেক্স ধরে নেওয়া হচ্ছে, এটা কখনো ম্যাসকুলিনটা তৈরি করে নাই, মেয়েরা নিজেরাই পারসিভ করে নিছে। নাও বডিলি মেয়েরা বেশ কিছু কাজের জন্য অ্যাপ্লিকেবল না, এইটা প্লেটোর কনসেপ্ট ছিল। রিমেম্বার দ্য টেক্সট, আমি তোমাদেরকে বলেছিলাম প্লেটো মনে করতো মেয়েদের শারীরবৃত্তীয় কারণে তারা আসলেই গভর্নেন্সের সাথে অ্যাকাস্টম টু না, বিকজ উইথ দ্য কোর্স অফ টাইম কিছু ডিসিশন আছে যেগুলো মেয়েরা
একই ঘটনা দুইটা ডিফারেন্ট সময়ে ডিফারেন্ট টাইপের ডিসিশন নিতে পারতো। ম্যাসকুলিনদের শারীরবৃত্তীয় কোনো প্রকার হচ্ছে শর্টেজ থাকে না। নাও উনি বলতেছে যে মেয়েদের মধ্যে, অর্থাৎ মিডিয়ার একটা রেফারেন্স পাচ্ছি আমরা, আরেকটা আমরা রেফারেন্স মিডিয়া যে হচ্ছে জেসন যখন সেকেন্ড বিয়ে করে দ্য কুইন অফ অ্যামাজনকে, তখন মিডিয়া তার নিজের সন্তানকে হত্যা করে জেসনকে খেয়ে ওখান থেকে বের হয়ে আসে, এইটা ওমেন। আবার অন্যদিকে যখন এই ডলস হাউস আমরা পড়বো, সেখানে অনেক এমন টেক্স আছে যেখানে ওমেনরা সাবমিশনটাকে অ্যাকসেপ্ট করে, দুইটাই ওমেন। দ্য প্রবলেম ইজ দ্য লিটারেরি টেক্স সেলিব্রেট, লিটারেরি টেক্স যারা ক্রিটিক্স আছে তারা ওমেনকে অ্যাজ এ জেন্ডার সমাজের মধ্যে মনে করে বিলো দ্য ম্যাসকুলিনিটি। সো ফেমিনিটি এই পুরো ব্যাপারটাই একটা হোক। কোন মেল মেম্বার, দেয়ার ইজ অপূর্ব, দেয়ার ইজ আরো তামিম, কেউই কারো জীবনের স্বপ্ন না তারা একটা মেয়েকে ডোমিনেট করবে। রাদার তারা মেয়েরা তাদের ওয়াইফ হতে পারে, তাদের বোন হতে পারে, তাদের মা হতে পারে, তাদের সংসারে থাকা অন্য মেয়েরা মনে করে মেবি সিন্স অপূর্ব আর্নস, সিন্স তামিম আর্নস, so they are superior. So ultimately this superiority or inferiority and the concept of femininity এগুলো অটোমেটিকলি পোর্ট্রে হয় বিভিন্ন কালচার দ্বারা, বিভিন্ন রিলিজিয়ন দ্বারা। এখানে ম্যাসকুলিন সোসাইটির কোনো প্রকার অবদান নাই যেভাবে প্লেট ক্লেম করা হয়। না, ওনার কথা, এ ওমেন may have the masculinity, a woman may have the femininity, but whatever it is, if she has a body that resemble with the woman, she is woman. তার মধ্যে masculinity থাকলেও সে woman, তার মধ্যে masculinity না থাকলেও সে woman. Get it? So তোমাকে সিমন ডি বুভুয়া বলতেছে না যে ওমেন হওয়ার জন্য সফটনেস থাকা লাগবে, উনি এটাও বলতেছে না ওমেন হওয়ার জন্য অপ্রেসড হতে হবে। রাদার উনি বলতেছে যে ওমেন হওয়ার পরও অনেকের মধ্যে ম্যাসকুলিনিটি থাকতে পারে, ওমেন হওয়ার পর অনেকের মধ্যে ফেমিনিটি থাকতে পারে। নাও একটা ওমেন যদি নিজেকেই মনে করে যে আই এম ইনফিরিয়র টু দ্য মেলস, then it's her problem, not the society, not the literary text, not the culture, not the religion. Get it? ওকে স্যার। ওকে, সো আমি এখন একটু সেমন্ত বগুয়া থেকে তোমাদেরকে বলে দেই তোমরা লিটারেলি কিসের প্রিপারেশন নিবা। দেখো, সিমন ডি বুভুয়ার টেক্সটের মধ্যে তোমরা একটা লাইন পাবা, লাইনটা এরকম, ওয়ান ইজ নট বর্ন রাদার বিকামস এ ওমেন। পাইছো? লিখে নিতে পারো, আমি একটু ইন টেক্সটে লিখে দিব এটা। দেন স্যার। লাইনটা ভালো করে দেখো। দেখো, তোমাদেরকে এই লাইনটার সাপেক্ষে ডিসকাস করতে হবে সিমন ডি বুভুয়া ওমেনকে কিভাবে অ্যাজ এ প্রসেস, নট অ্যাজ এ প্রোডাক্ট, অ্যাজ এ প্রসেস কিভাবে পোর্ট্রে করে। রাদার এ ওমেন ইজ নট বর্ন বিকামস, sorry, one is not born, rather becomes a woman. So someone is not born by birth is woman. Now just because of someone has this biological part, that biological part, এটার জন্য আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না। নাও আমরা একটু এই কথাটা ডেপতে যাই। তো কালকে যদি আমার ঘরে একটা মেয়ে হয় এন্ড আমার ঘরে আরেকটা ছেলে হয়,
নাও চিন্তা করো তো ওদের দুজনের ড্রেস কি সেম? না। ওদের দুজনের খেলনা কি সেম? না। ওদের দুজনের সোসাইটাল এঙ্গেজমেন্ট কি সেম? মানে আমি আমার ছেলেকে নিয়ে শুক্রবারে মসজিদে গেলেও আমি আমার মেয়েকে আমি প্রেফার করব তার মায়ের সাথে নামাজ পড়তে, রাইট? সো হ্যাঁ। one does not born woman, rather one becomes woman. So Simone de Beauvoir literally তোমাকে through the text বুঝাবে a woman is a process, a man as a product. Means আমি যে মুহূর্তে পুরুষ হিসেবে জন্ম দিলাম আমার destiny fixed. I have to take certain responsibilities, I have to do certain duties, and I have to fulfill that kind of family expectation, societal expectation, religious expectation. So যে মুহূর্তে আমি জন্ম নিলাম I am an end. আমার নতুন করে হওয়ার কিছু নাই। I am not in the process. Rather, femininity continuously যে আমার ঘরে যে পার্সনটা জন্ম নিচ্ছে উইথ এ ভেজাইনা, আমি তাকে কন্টিনিউয়াসলি পোশাক দিয়ে, আচার আচরণ দিয়ে, টয় দিয়ে, সোসাইটাল বিহেভ দিয়ে, রিলিজিয়াস বিহেভ দিয়ে তার মাথায় ঢুকাই দিচ্ছি হাউ টু বিহেভ অ্যাজ এ ওমেন। বাট আই ডোন্ট টিচ মাই মেল চাইল্ড হাউ টু বি এ মেলস, ডু উই? So a woman is a process of becoming. ওমেনকে প্রেটেন্ড করতে হয় টু বিকাম, রাদার একটা মেল অটোমেটিকলি হয়ে যায়। সো ওমেনহুড ইজ এ প্রসেস অফ বিকামিং, ম্যানহুড ইজ এ প্রসেস অফ এন্ড, ম্যানহুড অ্যাজ এ প্রোডাক্ট। ইউ গেট ইট? ওকে, ফাইন। সেকেন্ড থিং, বাবা একটু লিখে দিছি দেখো তো। না না না, আমি একটা কিয়া লিখে দিছি দেখো। ওকে, সো তোমরা যদি এই দুটা জিনিসের প্রিপারেশন নাও, এক্স্যাক্টলি এক্সামের প্রিপারেশন অটোমেটিকলি হয়ে যাবে। এখন বলো কার কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা স্যার, আমরা যেভাবে ডিফিমেলারাইজ একটা স্টোরি লিখছি, এরকম কি মানে আমাদের এক্সামে আসতে পারে একটা ডিফিমেলারাইজ স্টোরি লিখো বা এরকম কিছু? না না না, আমি তোমাদের এসব কিছু লিখতে বলবো না, ওটা অ্যাসাইনমেন্টে শেষ। ওকে স্যার। ওকে, ঠিক আছে, এখন আমরা হচ্ছে দ্য ডেট অফ দ্য অথরে চলে যাই। হ্যাঁ, দ্য অথর ইজ ডেড। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি বুঝি নাই। না না না, ডিফারেন্ট। রোনাল্ড বার্থেস লিখছে দ্য ডেট অফ দ্য অথর, আর মিশেল ফুকো লিখছে দ্য অথর ইজ ডেড। না না না, আমি বলে দিচ্ছি অথরের ফাংশনটা কি, অথরের ফাংশন কি বা অথরের অবদান কি ইন এ লিটারেরি টেক্সট, এটা মিশেল ফুকো পোর্ট্রে করে।
মিশেল ফুকোর মধ্যে মিশেল ফুকো, তুমি একটু মনে করো তো ক্লাসের মধ্যে আমি একটা তোমরা যখন 701-এ ক্লাস করলো আমি একটা জিনিস দাগাই দিছিলাম। ছোটবেলায় যে কোনো হচ্ছে দাগাই দেয় না, মাঝখানে জিরো, এইদিকে প্লাস এদিকে মাইনাস, মনে আছে? জি স্যার। হ্যাঁ, ওটা দাগাই দিয়ে বলছিলাম না, একজন অথর তার যতক্ষণ পর্যন্ত টেক্সট পাবলিশ হয়নি ততক্ষণ পর্যন্ত টেক্সটটা তার, ততক্ষণ পর্যন্ত টেক্সট নিয়ে তার পুরো ফ্রিডম আছে করার। বাট যে মুহূর্তে পাবলিশ হয়ে যায়, হি লুজেস অল হিজ পাওয়ার ওভার দ্য টেক্সট। সো অথরের ফাংশনটা কি, এইটা তোমাকে লিখতে হবে, পারবা? সো অথরের রোল বা অথরের যে হচ্ছে ফাংশন, এই জিনিসটার উপরে আলোকপাত করলেই তোমার হয়ে যাবে একটা দিক। আর একটা দিক হচ্ছে, তুমি কি আসলে মনে করো যে টেক্সট এবং অথর দুইটা স্ট্রাকচারালিজম বিশ্বাস করে যে ফর্মে, বাট পোস্ট স্ট্রাকচারালিস্ট যারা তারা বিশ্বাস করে যে অথর ছাড়া তুমি একটা টেক্সটের মিনিং বুঝতে পারবা। বাট পোস্ট মডার্নিজম যুগে এটা মানা হয় যে হচ্ছে অথরকে ছাড়া টেক্সটকে কন্টেক্সচুয়ালাইজ করা সম্ভব। একটু উদাহরণ করে বলি, তোমরা গালিভার্স ট্রাভেল পড়ছো না? জি। ওখানে অনেকগুলো সিম্বল আছে না, দড়ি লাফানো, তারপরে হচ্ছে ওই যে ডিম, এগুলো আছে না বাবা? হ্যাঁ। ইগের কোন দিকটা ইয়া করবে, সো ওখানে অনেক সিম্বল আছে না? সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচারালিস্ট, তোমরা একটু খেয়াল করো তো, গালিভার্স ট্রাভেলের লেখা ড্যানিয়েল জুফো, সে যদি, সরি ড্যানিয়েল জুফো না, কে লিখছে গালিভার্স ট্রাভেল একটু মনে করে দাও তো? জনাথন সুইফট। জনাথন সুইফটের জীবনীতে যদি আলোকপাত না করো তাহলে তোমরা এই সিম্বল গুলো ধরতে পারবা না। কিন্তু যদি এই সিম্বল গুলো এবং জনাথন সুইফটের সাথে টেক্সটটা যদি জনাথন সুইফটের সাপেক্ষে পড়াশোনা করো, তাহলে মডার্ন যুগে এই টেক্সটটার কোনো সম্পর্ক আর আছে? কারণ ওই যুগ তো শেষ। সো মডার্ন যুগে এই টেক্সটের রিলেভেন্সি বুঝতে হলে সুইফটকে টেক্সট থেকে আলাদা করতে হবে না? মানে তুমি এইভাবে দেখো যে যে টেক্সটটা লেখা হয়েছে 17-18 সেঞ্চুরিতে, যে টেক্সটটা লেখা হলো ওই সময়ের ব্রিটিশ পলিটিশিয়ান, ওই সময়ের মানুষের উইকটরি কনফ্লিক্ট, এইটা নিয়ে তুমি যদি স্ট্রাকচার অনুযায়ী স্টাডি করতে চাও, তাহলে জনাথন সুইফটের সাথে তার বায়োলজিক্যাল ইনফরমেশন, বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন কানেক্ট করে পড়তে হবে না? দ্যাট ইজ স্ট্রাকচারালিজম। বাট পোস্ট মডার্ন বিশ্বাস করে যে আজকের দিনে গালিভার্স ট্রাভেল, ওখানে যা কিছু পোর্ট্রে হয়েছে তার রিলেভেন্সি আছে কিনা এটা মেজারমেন্ট করতে হলে জনাথন সুইফটের বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন আলাদা করতে হবে না? সো জনাথন সুইফটের অথর হিসেবে রোলটা কি? এন্ড এই যে অথরের যে রোল দিচ্ছে, যেখানে একদিকে আমি অথরকে বাদ দিয়ে টেক্সটের মিনিং ক্রিয়েট করতেছি, অন্যদিকে আবার অথরকে রেখে টেক্সটের মিনিং ক্রিয়েট করতেছি, এই উভয় ক্ষেত্রে অথরের রোলটার সাথে মিশেল ফুকো অ্যাকচুয়ালি এগ্রি, মিশেল ফুকোর নোশনের সাথে তুমি এগ্রি করতেছো কিনা এই জিনিসটা একটু প্রিপারেশন। ইউ গেট ইট? স্যার আরেকবার বলেন। আচ্ছা বাবা দেখো, সো মিশেল ফুকো তোমাকে বলতেছে in a structuralist way, if you want to understand the text, you have to take that you have to take consideration of who is the writer, in what context he is writing a text, what is the purpose of his writing, and what does the text mean. এই জিনিসগুলো একসাথে চিন্তা করে তোমাকে টেক্সটটা পড়তে হবে। অন্যদিকে if you want to understand the relevance of the text in modern and postmodern age, which is 200 years and in some cases 250 years, that much differences we have. Now, if we want to see the relevance of a text to modern time, to postmodern time, we have to keep aside the purpose of the author's writing. Now,
একদিকে তুমি অথর রাখবা, একদিকে তুমি অথর রাখবা না। মিশেল ফুকো বলতেছে অথরকে বাদ দিয়ে তুমি টেক্সটের মিনিং খুঁজো, বিকজ ইটস পোস্ট মডার্ন এইজ। তুমি এই নোশনটার সাথে এগ্রি করো কিনা? Get it? আচ্ছা, সবাই কি বুঝতে পারছো নাকি? আচ্ছা জাস্ট বললাম, অনেক আস্তে বললা তো। না স্যার, বুঝছি স্যার। এভরিবডি ওই যে আমি বললাম না শুরুতে, আহ মানে অথরের রোলটা কি, অথর কি মিন করে, এইটাই আলটিমেটলি ওই কোশ্চেন। সেম কোশ্চেন দেখো। আর কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, আমি একটু তোমাদেরকে কয়েকটা জিনিস মেনশন করি। দেখো, প্রতিটা কোর্সের একটা প্রি রিকুইজিট থাকে, মানে যে কোর্সটা করতে হলে আগে এই জিনিসগুলো জানতে হবে, এটাকে বলা হয় প্রি রিকুইজিট। সো যেটা হয়েছে, যেমন ইংলিশ 1, এটা কোনো প্রি রিকুইজিট থাকতে পারে? তারপরে তোমরা হচ্ছে করো না ইন্ট্রোডাকশন টু ড্রামা, এটার কোনো প্রি রিকুইজিট থাকতে পারে? ঠিক একইভাবে তোমরা চিন্তা করো তো বাবা, শেক্সপিয়ার এন্ড হিজ কন্টেম্পোরারিজ, তোমাকে একটা প্রি রিকুইজিট জানতে হবে, তাই না? থিওরির কোর্সগুলোর একটা প্রি রিকুইজিট থাকে। প্রি রিকুইজিট হচ্ছে একটা ছেলে সব সাহিত্যের যুগের সব মোটামুটি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ 17th সেঞ্চুরি থেকে 2-3টা, 18th সেঞ্চুরি থেকে 2-3টা, 19th সেঞ্চুরি থেকে 2-3টা, 20th সেঞ্চুরি থেকে 2-3টা, 21st সেঞ্চুরি থেকে 2-3টা, কয়েকটা জিনিস, কয়েকটা টেক্সট পড়ে আসবে। যখন তুমি এলিজাবেথান এজ থেকে পোস্টমডার্ন এজ অন্তত 2টা করে নোভেল, 2টা করে ড্রামা, বা যে যুগে ড্রামা নাই সে যুগে 2টা করে পোয়েট্রি যদি তুমি পড়ে ফেলো, তখন তুমি বুঝতে পারবা ওই যুগের মানুষের চিন্তা ভাবনা, ওই যুগের মানুষের কনফ্লিক্ট, ওই যুগের মানুষের ইন্টারেস্ট, হিউম্যান ইন্টারেস্ট, এগুলো কি। তখন তোমার থিওরি কোর্স গুলো করা সোজা। আমি যখন তোমার থিওরি কোর্স গুলো তোমাদেরকে পড়াই, তখন প্রতি লাইনে লাইনে ডিফাইন করি না? এইটা আমার জন্য ইম্পসিবল যে একটা পার্টিকুলার টেক্সট শেষ হওয়ার পরে সাডেনলি একটা রিক্যাপ দেওয়া, বুঝো নাই? যে এখন তুমি যদি আমাকে বলো স্যার ডেট অফ দ্য অথরটাকে একটু আরেকবার বুঝাই দেন, হয়তোবা আমি মূল ভাবটা বলতে পারবো, বাট ঠিক যেভাবে ইন ডিটেইল তোমাকে ক্লাসে ডেলিভার করছি, এটা আমার কাছে ইম্পসিবল, কারণ আমার আবার শুরু থেকে টেক্সট থেকে বলতে হবে। নাও দেখো তো আমাকে কেন বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে তোমাদের প্রি রিকুইজিট কোর্স গুলো ফুলফিলড না। তোমরা এখনো ক্লাসিক্স গুলো পড়ো নাই, তোমরা ইলিয়াড এনিট এগুলো পড়ো নাই, এটার জন্য তোমাদের দায় নাই। তোমাদের এই কোর্সটা আরো পরে দেওয়ার দরকার ছিল, বুঝছো নাই? যে সেমিস্টারে তোমরা থিসিস করবা, তার আগের সেমিস্টারে ক্রিটিক্যাল থিওরি এই বা কালচারাল স্টাডিজ এই কোর্সগুলো দেওয়ার দরকার ছিল। নাও দেখো, তোমরা এক্সামে আগে কি করবা? দয়া করে এগুলো সামারি পড়ো না, দয়া করে চ্যাট জিটিপি সার্চ দিও না। হ্যাঁ, হয়তোবা সে ভুলভাল কিছু একটা দিবে। তোমার কাজ, তুমি টেক্সটটা লাইন টু লাইন পড়বা। কোনো টেক্সটই কিন্তু 4 পেজের বেশি না, জানো তুমি? কোনো টেক্সটই 4 পেজের বেশি না। সো ইন টোটাল তোমাকে 12 থেকে 13 পেজ পড়তে হবে বাবা। সিমন ডি বুভুয়ার যে টেক্সটটা আছে না, এটা খুবই ছোট টেক্সট আরো। সো এই 12-13 টেক্সট শুধু রিডিং করবা, রিডিং পড়ে পরীক্ষা হলে আসবা। তুমি আর কিচ্ছু দেখবা না, জাস্ট রিডিং করবা। রিডিং পড়ার সময় শুধুমাত্র যেসব শব্দগুলো আননোন, সেই সব শব্দের বাংলা মিনিং সার্চ করে ওই সেন্টেন্সটার মিনিং বোঝার চেষ্টা করবা। কোনো গাইড করবা না, কোনো নোট করবা না, জাস্ট রিডিং করে আমার ক্লাসে এসে একটা এক্সাম দাও তো, কোনো কোশ্চেনের প্রিপারেশন ছাড়া, জাস্ট রিডিং করে এসে তুমি এক্সামটা বসো। দেখো তো তোমার কেমন লাগে, দেখো তো তুমি কত নাম্বার পাও। তোমরা কি আমার রিকোয়েস্টের জায়গাটা বুঝতে পারছো? দেয়ার আর সাম কোর্সেস, যেই কোর্স গুলো তোমার লাইফে হয়তো আর কখনোই দরকার হবে না। ইংলিশ 1 ইজ ওয়ান টাইপ অফ কোর্স,
presentation skill development is one kind of course. Then you may get introduction to drama. কিছুই না, 4টা ড্রামা শুধু পড়ছো, রাইট? সো এই কোর্স গুলো তোমার লাইফে সেকেন্ড টাইম দরকার নাই, এই টেক্সট গুলো তোমার লাইফে সেকেন্ড টাইম পড়ার দরকার নাই। বাট থিওরির কোর্স গুলো তুমি যতবার পড়বা ততবারই তোমার নতুন নতুন মিনিং পাওয়া যায়, ঠিক আছে? সামারি তোমাকে এটা প্রোভাইড করবে না তো বাবা। এগুলো একমাত্র টেক্সট যেগুলোর সামারি টেক্সটের থেকে বেশি হবে, কারণ প্রত্যেকটা লাইনের মধ্যে অনেক অর্থ, অনেক হিডেন মিনিং, অনেক ইমপ্লিকেশন কাজ করে। কিচ্ছু না, বইটা খুলবা, রিডিং করবা, যে শব্দের মানে বোঝো না সেই শব্দের মানে খুঁজে জাস্ট রিডিং করে এসে একটু পরীক্ষায় বসবা। তোমাকে তো ওই শব্দটা লিখতে হবে না, নিজের মতো করে তো লিখবা। তোমাকে ডিরেক্ট কোটেশন করতে হবে না, নিজের মতো করে লেখো না। একটা এক্সাম দাও তো এভাবে, দেখো তো কেমন পারো। পারবা না? ওকে, ঠিক আছে। হ্যাভিং সেড দ্যাট, বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। এটা অবভিয়াসলি মিড এক্সাম, মাত্র 20 মার্কের এক্সাম। কোনো লাইন এক্সপ্লেনেশন থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, জাস্ট কোশ্চেন থাকবে, কোনো টার্ম না, কিছু না, জাস্ট কোশ্চেন থাকবে। অ্যান্সার দ্য কোশ্চেন। প্রতিটা কোশ্চেন মাত্র 4 মার্কের, ইউ নো ইট। সো 4 মার্কের একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় একটু রিস্ক নেওয়া যায় না? একটু রিস্ক নিয়েই কোশ্চেন না পড়ে টেক্সট করে আসো নিজের অনেস্টির জায়গা থেকে। আই হোপ তোমরা বেটার করবা। ইজ ইট ওকে? ওকে স্যার। ওকে, আমার কোর্সটা একটু কঠিন আমি মানি, এন্ড আমি এটা স্বীকার করি। আমি তো এই কোর্সটা বেশ কয়েকটা ভার্সিটিতে পড়াইছি, আমি মোটা তাকে জানি। বাট যেটা হয়েছে যে তোমাদের এই কোর্সটা যখন আমি পড়াই তখন কিন্তু মানে সাধারণ স্টুডেন্টদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না, ঠিক আছে? আমি তোমাদের কাছ থেকেও বড় কিছু এক্সপেক্ট করছি না, আমার কোনো এক্সপেকটেশন নাই। আমার শুধু দেখার আছে যে আমার স্টুডেন্ট গুলো থিওরির কোশ্চেনে অ্যান্সার দিতে পারে কিনা। নাও তোমাদেরকে নিয়ে সবসময় আমার একটা অভিযোগ কাজ করে, তোমাদেরকে সবাইকে মিলে, সেটা হচ্ছে যে তোমরা নিজেদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাও না। আমার সাথে অপূর্ব বেশ কিছু কাজ করছে, বলতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের হওয়াতে হচ্ছে অপূর্ব একটু মানে স্বীকার করবে যে আমি একটু দ্রুত কাজ করতে, আমি একটু মানে মাল্টিটাস্কিং করতে, এগুলি আমি একটু রুডলি হোক, আমি একটু তাৎক্ষণিকভাবে সব ধরনের কাজ করতে পছন্দ করি, রাইট অপূর্ব? মানে সবকিছু দৌড়ের উপর, আমার কাছে রিল্যাক্সেশন নাই, বা আমি এটা খুব একটা বেশি অ্যাপ্রিসিয়েট করি না, আমি একটু সবাইকে দৌড়ের উপরে রাখি। হ্যাভিং সেড দ্যাট, আমি লিটারেলি তোমাদের সেমিস্টার থেকে তোমাদের সাথেই প্রথম আমি ফিজিক্যাল থিওরিটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আগে এটা জাওয়াত স্যার পড়াইতো। ইউ ক্যান আস্ক এনি অফ দ্য স্টুডেন্টস যাদেরকে জাওয়াত স্যার পড়াইছে, তোমরা নিজেরাও জানো না যে এই জিনিসগুলো জীবনেও পড়াইতো না। আই মিন ইট বাবা। ইউ ক্যান আস্ক এনি স্টুডেন্ট অফ এনি ইউনিভার্সিটি যে জাওয়াত স্যার সাধারণত এই মানে উনি ডিফেমিনালাইজেশন পড়াইতো, বাকি দুটো টেক্সট উনি কখনো পড়াইতো না। সো এমন না যে উনি মানে পড়াইতে পারতেন না, অবভিয়াসলি উনি কখনো পড়ান নাই, বাট উনি টিপিক্যালি স্টুডেন্টদের কিছু কন্টেন্টের সাথে পরিচয় না করেই দিতেন। সো আমি একটু আশাবাদী তোমাদের এই জায়গা থেকে যে তোমরা অ্যাটলিস্ট লিখবা, ঠিক আছে? আমি সত্যিই চাই থিওরির খাতা এবার যেন তোমাদের বেঞ্চের যে আমার কখনো ক্লাস করো নাই সেও যেন কিছু লিখে আসো, আমার খুব ভালো লাগবে। কারণ যদি আমি তোমাদের কাছ থেকে, আমি 32 ব্যাচের এই কোর্সটা কন্ডাক্ট করবো না, আমি 33 ব্যাচে এই কোর্সটা কন্ডাক্ট করবো। আমি যে কোনো ব্যাচকে পড়াবো, আমি 32 ব্যাচকে কিছু টেক্সট পড়াবো না। এন্ড হচ্ছে তোমাদের ব্যাচেও আমি এই টেক্সটটা কন্ডাক্ট করতাম না। তোমাদের ব্যাচে এই কোর্সটা আমি নিচ্ছি 3 জনের জন্য, ঠিক আছে? আমি অপূর্বকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। সো আমার মনে হয়েছে যে ওকে, এখানে সুমাইয়া আছে, তানজির আছে, দেন আন্নি আছে, বেশ কিছু স্টুডেন্ট আছে যাদের সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, তাদের জায়গা থেকে এই কোর্সটা আমি নেওয়া শুরু করি। বাট এর মানে এই নয় যে আবুর সাথে আমার সম্পর্ক খারাপ, এর মানে এই নয় যে তামিমের সাথে আমার সম্পর্ক খারাপ, না না না। মানে তোমাদের ব্যাচে কিছু পার্টিকুলার স্টুডেন্ট আছে যাদেরকে আমি মনে করি যে তোমরা অনেক মোটিভেটেড, তোমরা অনেক পারো,
অ্যান্ড আমরা এই কোর্সের মধ্যে আরো কিছু কন্টেন্ট করবো যেগুলো হয়তোবা ফেমিনিস্ট সোসাইটি অ্যাকসেপ্ট করবে না। আমিও জানি তোমাদের ব্যাচের মধ্যে অনেকে আমাকে অ্যাকসেপ্ট করবে না, বাট আমি সত্যি 3-4 জনের জন্য পুরো মানে যাদেরকে আমি মোটামুটি মোটিভেটেড দেখি তাদেরকে ডিসকারেজ করতে চাই না। মেবি একটু কঠিন হচ্ছে তোমার এই কোর্স ম্যাটেরিয়াল বা এই কোর্সের ল্যাঙ্গুয়েজ গুলো পড়া, বাট তোমরা যখন থিসিস করতে আসবে না তখন তোমাদের কাছে ইজি মনে হবে। তোমরা যার আন্ডারে থিসিস করো দেখবা যে এত ডিটেলস করে তোমার সুপারভাইজারও থিওরিটা দিচ্ছে না, বুঝো নাই? সো তোমরা একটু প্যারা নাও, প্যারা নিয়ে একটু পড়ে দেখো তো কেমন লাগে। হ্যাঁ, আমি যদিও মানে জানি তোমরা হয়তো বা অনেকে টেক্সট পড়ার চেষ্টা করছো, বাট এটা ভদ্র মানে এটা নম্রতার জায়গা থেকে বলতেছি, বাট আমি বিশ্বাস করি তোমরা কেউ টেক্সট 3টা পড়ো না, এক্সামের জন্য হলেও পড়ো। হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, অ্যান্ড শেষের কথাগুলো কেন বললাম আমি জানিও না। আমি পার্টিকুলারলি তোমাদের পারফরমেন্স দেখার জন্য খুবই ওয়েট করতেছি যে তোমরা থিওরি কোশ্চেন অ্যান্সার কিভাবে দাও, কারণ তোমাদের এই ব্যাচে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মুখস্থবিদ্যায় অনেক ভালো। সো ক্রিয়েটিভলি কিভাবে চিন্তা করো এটা আমি দেখতে চাই। সো তোমাদের একটু ক্রিয়েটিভিটি দেখাবো। আমি তোমাদেরকে যে কোশ্চেন গুলো বলতেছি হুবহু এই কোশ্চেন আসবে না, একটু চেঞ্জ আসবে, বাট এই কোশ্চেনের প্রিপারেশন নিলে ওইগুলো লিখতে পারবা। গেট ইট? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বাই। আসসালামু আলাইকুম। এই স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। স্যার আমি নিয়েছি একটা। আচ্ছা, ওটা পাঠাই দিও। আর তুমি একটু আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, আজকে যারা আসবে তারা ডবল অ্যাটেন্ডেন্স পাবে। হ্যাঁ, আচ্ছা স্যার।